হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চেষ্টা করছি অনলি জাপানে যে দুটো ভিডিও দেওয়ার জন্য, একটা কাগোরাবাচি আর একটা হচ্ছে কিংডম অফ রুইন। আমি জানি না কাগোরাবাচি আপলোড হয়েছে কি বা হয়নি, বাট আমি চেয়েছিলাম দুটো ভিডিও আজকে আপলোড করবো। তো যাই হোক, গতকাল আমরা কিংডম অফ রুইনের ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের যে স্ক্রিপ্ট রাইটার রয়েছে ওর একটু সমস্যা ছিল, এই জন্য স্ক্রিপ্ট পাঠাতে পারিনি। আর আমরা সবাই তো মানুষ বুঝই তো, আমাদের সবারই কর ব্যাকরণ মানে খাঁটি বাংলা যেটা বলে আর কি, সুবিধা অসুবিধা বা বিপদ আপদ থাকে আর কি। তো যাই হোক, আমরা গত 6 নম্বর পর্ব থেকে কিন্তু এই কিংডম অফ রুইন অনেক বেশি এনজয় করছি, এবং বিশ্বাস করে এই 9 নম্বর এপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং। তবে ইন্টারেস্টিং এর সাথে সাথে একটু বেশি অ্যাডাল্ট, মানে এটা আসলে একটা ডার্ক এনিমি। ডাইরেক্ট মনে করো যে সব বয়সী মানুষ যে এই এনিমিটা দেখবে, ব্যাপারটা এরকম নয়, যেটা আমি বুঝতে পেরেছি অলরেডি। এটা মনে করো তোমার বয়স যদি 15 বছর নিচে হয়ে থাকে তাহলে তোমার না দেখাই ভালো। বাট এখন যে মানে পাকনা পাকনা পোলাপান, ওরা ক্লাস 3-4 মনে করো যে 18 বছর বয়সের সমান পাকনা হয়ে যায়। তো তারপরেও তোমার ইচ্ছা, আমার ওয়ার্নিং দেওয়ার দায়িত্ব আমি ওয়ার্নিং দিলাম আর কি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। আমি আবারও বলছি, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, তোমরা মাতব্বরি করে কোনো ওয়েবসাইটে বা কোথাও কোনো অ্যাপে যাবে না। তোমরা যেটা করবে, বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। এতে আমার ক্ষতি হোক যা মনে হয় তাই হোক, আমি কন্ট্রাক্ট পাইলে পাইলাম, বিজ্ঞাপন আমার থাকলে থাকলো, না থাকলো কষ্ট হবে অনেক, হয়তো এতগুলো চ্যানেল কন্টিনিউ করতে পারবো না তখন। তবে তারপর আমি তোমাদেরকে বলির পাঠা বানাতে চাই না, বা তোমাদের ক্ষতি হোক এটা আমি চাই না, কারণ তোমাদের বেশিরভাগেরই বয়স অনেক কম, এবং আমি যদি মুখ দিয়ে একটা কথা বলি বা ওই রকম প্রলোভন দেখাই, তোমরা বেশিরভাগই আমাকে বিশ্বাসও করো। তো আমি চাই না আমাকে বিশ্বাস করে তোমরা কোনো সমস্যায় পড়ো। তো যাই হোক, আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে SAVES 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো কিংডম অফ রুইনের 9 নম্বর এপিসোডের শুরুতে আমাদের অ্যাডোনিস এবং ডোরোকাকে দেখানো হয়, এবং আমরা দেখতে পাই ফাইনালি ওরা মামুতা সিটিতে পৌঁছে গিয়েছে। তো ওরা যখন গেট দিয়ে সিটিতে ঢুকছিল, তখন ডোরোকা অ্যাডোনিসকে বলে, তুমি এখানে অনেক মানুষ মারবে তাই না? এটা শুনে অ্যাডোনিস বলে, দরকার পড়লে মারবো। ডোরোকা বলে, দেখো এইভাবে মারার কি দরকার, চলো একটা কাজ করি, আমরা স্টোন পেপার সিজার খেলি, যে হেরে যাবে সে বিজয়ের কথা শুনবে। কিন্তু অ্যাডোনিস ডোরোকার কথার কোনো কান দেয় না, এবং সে সরাসরি সিটির ভেতরে চলে যায়। এবং এই সিটির মধ্যে আমরা যেটা দেখতে পাই, মনে করো পতিতালয় সিস্টেম আর কি, মেয়েদের মনে করো নগ্ন নগ্ন বিশাল বিশাল স্ট্যাচু বানানো। তবে স্ট্যাচু গুলো মনে করো যে ধ্বংস হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে এই সিটিতে অনেকদিন ধরে মানুষ থাকে না বা এরকম কোনো একটা কিছু। তো এরপর ওরা বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো ডোরোকা অ্যাডোনিসকে তখন বলে, দেখো একটা মেয়ে। তো অ্যাডোনিস তখন দেখে বাইকটা থামায়। তো মেয়েটার অবস্থা দেখে ডোরোকা অনেক সারপ্রাইজ হয়ে যায়। দেখা যায় মেয়েটার শরীরে কোনো কাপড় চোপড় নেই। তো ডোরোকা ওকে গিয়ে একটা কাপড় দিয়ে কভার করে, আর তখন মেয়েটি ধীরে ধীরে কথা বলতে শুরু করে, আমার কাজ করতে হবে, আমাকে করতে হবে, মানে কথাটা মনে করো যে একটা সেক্সুয়াল স্টাইলে বলে। তো এটা শুনে ডোরোকা পুরো কনফিউজড হয়ে যায়। আর অ্যাডোনিস যখন দেখে, ও চিৎকার করে বলে, ডোরোকা তুমি ওখান থেকে সরে যাও, এটা কোনো মানুষ নয়। তো আমরা দেখতে পাই এটা মূলত একটা রোবট, এবং ওই মেশিনটা ডোরোকাকে পুরোপুরি স্ক্যান করছে, এবং ওর ফিজিক্যাল ফিচার গুলো স্ক্যান করে নেয়, আর তারপর ডোরোকার উপর লাফিয়ে পড়ে। কিন্তু তখনই অ্যাডোনিস সেই রোবটটার উপর গুলি চালিয়ে দেয়, রোবটটা সেখানে শেষ হয়ে যায়। তো এটা দেখে ডোরোকা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু অ্যাডোনিস ডোরোকাকে বোঝায় এটা কোনো মানুষ ছিল না, এগুলোকে বলা হয় মাড, এগুলো রোবোটিক ডল, এগুলো একটা সেক্স টয়ের মতো, যেগুলো মানুষদের জন্য তৈরি করা হয়েছে ওদের সেক্সের চাহিদা পূরণ করার জন্য। আমি তোমাকে আগেই বলেছি এটা ডার্ক এনিমি, এটা বাচ্চাদের জন্য নয়। তো যাই হোক, পরবর্তীতে আরো মানে ডেঞ্জারাস কিছু আছে। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে অ্যাডোনিস আর ডোরোকা যখন হাঁটছিল, একটা বিল্ডিং এর ভেতর থেকে অশ্লীল শব্দ শুনতে পায়। বুঝতেই পারছো, ইরোটিক শব্দ, পর্নোগ্রাফির শব্দ আর কি। তো এই শব্দ হোটেল হসপিটাল নামে একটা বিল্ডিং থেকে আসছিল। তো ওরা বুঝতে পারে এই হোটেলের ভেতরে অনেক এরকম রোবোটিক সেক্স টয় রয়েছে। তো তখন অ্যাডোনিস বলে, ডোরোকা তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে চেক করে আসি যে কোনো মানুষ আছে কিনা। কিন্তু ডোরোকা তখন অ্যাডোনিসের সাথে যেতে চায়, কিন্তু অ্যাডোনিস জোরে চিৎকার করে ডোরোকাকে বলে, তুমি এখানেই থাকবে। তো এরপর আমাদের দেখানো হয় অ্যাডোনিস হোটেলের ভেতরে চলে যায়, আর ডোরোকা বাইরে একা দাঁড়িয়ে থাকে। আর তখন বাইরে দাঁড়িয়ে থাকে ডোরোকা আর অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সাইডে লক্ষ্য করে দেখে ওই সব সেক্স টয় অনেকগুলো এক জায়গায় রাখা রয়েছে, এবং সবগুলো সেক্স টয় জীবিত। তো এটা দেখে ডোরোকা মারাত্মক ভয় পেয়ে যায়, জোরে চিৎকার করে ওঠে। আর অন্যদিকে অ্যাডোনিস ওই বিল্ডিং এ যায়, ভেতরে অনেক অন্ধকার ছিল, আর এই কারণে ওই ম্যাজিকের মাধ্যমে সেখানে একটু আলোর ব্যবস্থা করে এবং আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় ডোরোকা মূলত ভয় পেয়ে অ্যাডোনিসের পেছন পেছন যাচ্ছে আর কি, চুপি চুপি এগোতে থাকে। তো এখানে ডোরোকা মনে মনে বলছিল, অ্যাডোনিস এমনি তো অনেক ভালো মানুষ, কিন্তু ও যদি জানে আমি ওর পেছন পেছন আসছি, না জেনে আমার উপর কেমন রাগ করবে। তো ডোরোকাকে আমরা দেখতে পাই ও চুপি চুপি অ্যাডোনিসের পিছু পিছু যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে অ্যাডোনিসের সামনাসামনি পড়ে যায়, অ্যাডোনিস ওকে ধরে ফেলে, এবং অ্যাডোনিস ওর উপর চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম বাইরে থাকতে, তুমি ভেতরে এসেছো কেন? তখন ডোরোকা কান্না শুরু করে আর বলে, বাইরে
অনেক বেশি বিপদ। আমার কাছে মনে হয়েছে আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমি সেফ ফিল করবো। আর আমি সত্যি বলছি, তুমি এখানে যাকে ইচ্ছা মারবে, আমি বাধা দেবো না, প্লিজ তবু আমাকে তোমার সাথে রেখে দাও। তো যাই হোক, এরপর অ্যাডেনিস বলে আচ্ছা ঠিক আছে আসো। তো দেখো এখানে একটা কথা বলি, চিন্তা করো এরকম একটা গার্লফ্রেন্ড, সে হোক উইস, সে হোক পেতনি, তারপর চিন্তা করো এত ভালো মেয়ে গার্লফ্রেন্ড হওয়া পসিবল? এখন আমি যে কোনো বাংলা নাটক দেখি, যে কোনো বাংলা সিনেমা দেখি, গার্লফ্রেন্ডরা তো সবসময় বয়ফ্রেন্ডের উপর চিল্লাতেই থাকে। হ্যাঁ, ছেলে মানুষ আর ছেলে মানুষই নাই। তুমি দেখো খেয়াল করে প্রত্যেকটা নাটকে নায়িকারা নায়কদের উপর ডমিনেট করে, মনে হয় যে নায়করা নায়িকা হয়ে গেছে, সাথে ওইটা নায়িকারাই এখন নায়ক হয়ে গেছে, সব মর্দা। তো যাই হোক, অ্যাডেনিস তো পারমিশন দিয়ে দিয়েছে যে আমার সাথে থাকবে, বাট শর্ত একটাই, যদি আমি কাউকে শুট করতে যাই বা কোনো কিছু করতে যাই, আমার রাস্তায় তুমি একদমই বাধা হয়ে দাঁড়াবে না। তো এরপর অ্যাডেনিস করে কি একটা রুমের দরজা খুলে যেখান থেকে এই ব্যাড সাউন্ড গুলো আসছিল, এবং ওখানে দেখতে পাই যে বিছানায় অনেকগুলো রোবোটিক ওই সেক্স ডল গুলো ছিল, যারা কোনো একটা ব্যক্তির শারীরিক চাহিদা পূরণ করছিল। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে ওই ব্যক্তি অনেক আগেই মারা গিয়েছে, এমনকি তার বডিও মনে করে পুরো পচা শুকিয়ে রয়েছে। তো এটা দেখে ওরা দুজন পুরো শকড হয়ে যায়। আর তারপর অ্যাডেনিস লক্ষ্য করে এই ডলগুলো হচ্ছে মেড ইন রেডিয়ায়, মানে রেডিয়াম্পিয়ার থেকে বানানো হয়েছে। আর তখন ওই ডল বলে ওঠে, আমার এখন ভালোবাসার জন্য কাউকে চাই, কি আমাকে টাচ করো, কি আমার চাহিদা পূরণ করো। আর তখন ওই ডল অ্যাডেনিসকে দেখে, আর হঠাৎ করে ওই ডলটা একটা ম্যাচুইট ব্যবহার করে দেখায়, মনে হয় যে ও নিজের ভিতরে একটা সচেতনতা চলে এসেছে। সে অ্যাডেনিসকে জিজ্ঞাসা করে, তোমরা মানুষেরা কেন আমাদেরকে এমন ভাবে প্রোগ্রাম করেছো, কেন আমাদের এইভাবে তৈরি করেছো, আমরা এরকম জীবন চাই না, আমাকে প্লিজ ফ্রি করে দাও। তো এটা শুনে অ্যাডেনিস করে কি নিজের বন্দুক দিয়ে যতগুলো ডল ছিল তাদেরকে মেরে ফেলে, এবং ডলগুলো ফাইনালি ফ্রি হয়ে যায়, মারা যায়। তবে এই দৃশ্য দেখে ডোরোকার অনেক খারাপ লাগে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের একটা পাহাড়ের দৃশ্য দেখানো হয়, মানে রেডিয়ার এম্পায়ারের না, এই এম্পায়ারেরই মনে করো যে বর্ডার লাইনে আর কি, যেখানে দুইটা মেয়ে অনেক স্পিড আসছে। তো এখানে যে দুটা মেয়ে ছিল তাদেরকে কোনোসি ক্রিউ বলা হয়, যারা আবার আরেক রাজ্য যেটা নাম হচ্ছে দ্য লিলি অফ ভ্যালি সিটি থেকে এসেছে। মানে আমি যতদূর বুঝলাম রেডি এম্পায়ারের সাথে ওদের আর কি অত ভালো সম্পর্ক না, বা রেডি এম্পায়ারকে ওরা পছন্দ করে না। তো যাই হোক, এখানে যে দুটা মেয়ে ছিল, একজনের নাম ছিল কোনোসি ক্রিউ নম্বর 5 আর একজন হচ্ছে কোনোসি ক্রিউ নম্বর 6। তো এটা হয়তো ওদের আসল নাম না, কোড নেম হতে পারে। তো ওরা দৌড়ানোর সময় সামনে রেডি এম্পায়ারের বর্ডারে কিছু রেডি এম্পায়ারের সৈনিকদের দেখতে পায়। তো ওরা তখন বলে চল ওদের সাথে একটু খেলি। আবার ওদিকে রেডি এম্পায়ারের যে মানে বর্ডার গার্ড ছিল, ওরা ওদেরকে নোটিস করে এবং ওদের দিকে বন্দুক তাক করে। কিন্তু এই মেয়ে দুটো মারাত্মক ভয়ঙ্কর ছিল ভাই, চোখের পলকে ওই সৈনিকদের মেরে ফেলে, এবং ওই সৈনিকদের যে ব্যাকআপ ফোর্স ছিল ওদেরকেও শেষ করে ফেলে। আর তারপর ওরা বলে এটা অনেক বোরিং ছিল, কোনো মজাই পাইনি। আর তারপর আমাদের মামতা সিটি দেখানো হয়, যেখানে অ্যাডোনিস এই পুরো শহরের ব্যাপারটা বলে আর কি, যে এই পুরো শহরটা ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র মানুষের কারণে। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানের উন্নতি এই মানুষদের ধ্বংস করে দিয়েছে। এখানে যেসব মেয়ে রবটদের বানানো হয়েছিল তাদেরকে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছিল শুধুমাত্র পুরুষের চাহিদা পূরণ করতে, যেটা মোটেও কোনো ভালো কথা নয়। তো এরপর অ্যাডোনিস একটা হ্যান্ডকাপ দেখতে পারে, বুঝতে পারে যে এখানেও রেডিও এম্পায়ার স্লেভের রাজত্ব চালিয়েছে। স্লেভের রাজত্ব কেমনে বোঝায় আমি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডোরোকা একটা জেলে ছিল, ওখানে সুন্দর সুন্দর মেয়েরা থাকতো। সমাজের ওপর পর্যায়ের যেসব মানুষ ছিল আর কি, সরকারি বা মনে করো রাজার, যে মেয়েকে যখন দরকার সেই মেয়েকে নিত, তারপর মেরে ফেলতো। তো মনে করো এইখানের যে মেয়েগুলো ছিল সেই মেয়েদেরও হয়তো রেডিও এম্পায়ারের স্লেভ হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, মানে যেটা বুঝলাম আর কি। তো এরপর অ্যাডোনিস বলে মনে হয় এখানে রেডিও এম্পায়ারের যে চালটা চলেছে, প্রথমে সেক্স ডল এখানে এনেছে এবং এখানকার পুরুষদের আকৃষ্ট করেছে, এবং এখানকার পুরুষরা যেটা করেছে ওদের কাছে এই ডলগুলো কেনার পর্যাপ্ত টাকা ছিল না। এ কারণে ওরা নিজেদের মা বোন এবং মেয়েদেরকে কিছু টাকার বিনিময়ে ট্রেড করে দিয়েছে রেডিও এম্পায়ারের কাছে, যাতে ওরা ওই ডলগুলো কিনতে পারে, নিজেদেরকে স্যাটিসফাই করতে পারে। এবং এই ডলের চক্করে এই পুরো পুরুষ জাতি এখানকার ধ্বংস হয়ে গিয়েছে, এবং এখানের নতুন করে আর মানুষই জন্ম নেয়নি, এবং এই পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে। তো এটা শুনে ডোরোকা অনেক কষ্ট পায়। আর তারপর অ্যাডোনিস করে কি একটা গাড়ি থেকে কয়েকটা এমপি ফ্লাইয়ার বের করে, এবং তারপর এগিয়ে যায় ওই যে যেখানে ওই ডলগুলোর স্তূপ রয়েছে সেই স্তূপের দিকে। অ্যাডোনিস বলে দেখে এই সিটিতে আর কোনো মেয়ে বেঁচে নেই, সকল মেয়েদের যেহেতু ট্রেড করে দেওয়া হয়েছে, এই সিটি পুরোপুরি বরবাদ, এই সিটিতে আর কখনোই কোনো মানুষ হবে না। তো এটাকে তুমি পুরোপুরি সিটি অফ রুইন বলতে পারো। আর তারপর আমরা দেখি অ্যাডোনিস ওই এমপি ফ্লাইয়ার নিয়ে ওই ডলদের কাছে পৌঁছে যায়, যেখানে ডলদের স্টক আপ করে রাখা ছিল, ডলগুলো যেখানে অনেকগুলো ছিল। তো অ্যাডোনিস বলে এদের সবাইকে এখন আমাদের মুক্ত করতে হবে। এরপর সে এমপি ফ্লাইয়ার গুলো সেট আপ করে, আর সে ডোরোকাকে বলে ওই রবটদের দিকে মাইক ধরতে। তো এমপি ফ্লাইয়ার বলতে এখানে কি বুঝিয়েছে, গাড়ির মধ্যে যে গান চলে না, যে সেট থাকে সেই সেট হয়তো। এরপর অ্যাডোনিস করে কি তার ম্যাজিক অন করে এবং সে একটা উচ্চারণ করে, সেটা হচ্ছে ইন্ট পালস, এবং সে মাইকের মাধ্যমে এই শব্দটা ছড়িয়ে দেয়, এবং এই শব্দটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, এবং যতগুলো রবট ছিল সবগুলো রবটের তখন পালস বন্ধ হয়ে যায়, মানে সবগুলো রবট এখানে শেষ হয়ে গেছে। তো এটা দেখে ডোরোকা ইমোশনাল হয়ে যায়। তো যাই হোক, এই পুরো শহরে শুধুমাত্র ডোরোকা আর অ্যাডোনিসই কিন্তু ছিল না, ওই কোনোসি ক্রিউরও দুইজন মেম্বার, মানে ওই দুইটা মেয়েও কিন্তু এখানে পৌঁছে গিয়েছে, এবং তারা উপর থেকে অ্যাডোনিসকে দেখে, এবং অ্যাডোনিসকে দেখেই তারা চিনতে পারে এবং বলে এটাই সেই ছেলেটা না যে রেডিও এম্পায়ারের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অ্যাডোনিস, এবং যে উইসদের সাথে ছিল, এবং একটা উইসের অ্যাপিয়ারেন্টস ছিল। অ্যাপিয়ারেন্টস মানে কি, সঙ্গী বা ছাত্র, এরকম একটা কিছু আর কি বুঝিয়েছে। তো যাই হোক, তখন ওদের মধ্যে একজন বলে ওকে দেখে তো একটা পিচ্চি বাচ্চার মতো লাগছে, দেখে মনে হচ্ছে 10 বছরের বাচ্চা। কিন্তু অন্যজন বলে এত আন্ডার এস্টিমেট ওকে করো না, কারণ ও অনেক সাধারণ মানুষকে মেরে ফেলেছে, এমনকি পুরো রেডিও এম্পায়ারকে সোজা করে দিয়েছে, পুরো রেডিও এম্পায়ার কিছু
কিছু করতে পারেনি, তার মানে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু ওকে আমাদের হারাতে হবে। আর তারপর ওকে আমরা আমাদের এম্পায়ারে নিয়ে যাব, কারণ আমরা জানি আমাদের এম্পায়ারের রাজা চাইবে অ্যাডোনিস যেন আমাদের সাথে কাজ করে, আর তারপরে আমরা রেডিয়া এম্পায়ারের বিরুদ্ধে কাজ করব। তো যাই হোক, এরপর ওই কোনোসি ক্রিউ করে কি অ্যাডোনিসকে পরাজিত করতে ওইদিকে এগোতে থাকে। তো ওখানে ওই দুইটা মেয়ে যখন নামে, দেখা যায় যে ওরা আসলে অ্যাডোনিসের সামনে নামেনি, অন্য একজন লোকের সামনে নেমেছে। অ্যাকচুয়ালি সিরোগাসিও অ্যাডোনিসকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, আর সিরোগাসিও দূর থেকে অ্যাডোনিসকে দেখে ফেলে। কিন্তু প্রথম দেখাটা যেহেতু ওদের দুজনের হয়েছে, দুজনের উদ্দেশ্য একই, অ্যাডোনিসকে হারানো। তো দুজনই তখন অ্যালার্ট হয়ে যায়, আর ওই মেয়ে দুটো বলে তুমি কে? সিরোগাসি তখন বলে আমি রেডিয়া এম্পায়ার থেকে এসেছি। আর তখনই রেডিয়া এম্পায়ারের নাম শুনে ওরা দুজন তো খেপে যায় সিরোগাসিকে মারার জন্য, বাট সিরোগাসি শুধু হাসতে থাকে। তো আমরা বুঝতে পারি সিরোগাসি অনেক বেশি ভয়ঙ্কর, মানে মেয়ে দুটো কত ভয়ঙ্কর এটা কিন্তু আমাদের দেখানো হয়েছে। বাট সিরোগাসিকে আক্রমণ করছে, সিরোগাসি জাস্ট হাসছে, তার মানে সিরোগাসির আত্মবিশ্বাস রয়েছে যে এই দুইটা মেয়ে কিছুই না। আর অন্যদিকে আমাদের দেখানো হয় ডোরোকা এইসব রবটদের কবর দেয় এবং সেখানে প্রে করতে থাকে, মানে ওদের আত্মার মাগফিরাতের দোয়া করতে থাকে। আর তখন অ্যাডোনিস বলে তুমি এইসব রবটদের জন্য কবর বানাচ্ছ, ওদের এটা কি হচ্ছে? তুমি যদি ওদের জন্য সত্যি কিছু করতে চাও, সত্যি ওদের জন্য যদি ভালোবাসা থাকে তোমার, তাহলে ওই মানুষদের মারতে হয় আমাদের যারা এই রবটদের তৈরি করেছে এবং ওদের ব্যবস্থা করেছে। ডোরোকা বলে না, আমি এটা করবো না। অ্যাডোনিস বলে তোমার আর আমার মন মানসিকতা একদম আলাদা। আর তারপর ডোরোকা করে কি উইচেস অফ লুমিনিয়ার জন্য একটা আলাদা কবর বানায়। আই মিন চাঁদে যে উইচদের কলোনি ছিল ওটার নাম তো ছিল লুমিনিয়া, তো ওইটার স্মরণে এখানে একটা কবর বানায় এবং সেখানে ফুল দেয় এবং সকল উইচদের কথা মনে করে অনেক কাঁদে। তো এটা দেখে অ্যাডোনিস বলে তুমি এখন এটা কেন করছো? তুমি একটা ক্রাই বেবি হয়ে থাকতে পারো না। আর এমনিতেও চাঁদের ওই লুনামিয়ার যে উইচেস রয়েছে তাদের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা আমি, আর তারপর তুমি আমার সাথে এখনো রয়েছো। আর এটা শুনে ডোরোকা ওর কাছে যে পুতুল ছিল সেই পুতুল দেখায় এবং বলে দেখো তোমাকে দোষী বানানোর আমার কোনো ইচ্ছে নেই, আমি তোমার সাথে আর কোনো লড়াই করতে চাই না। আর এমনিতেও আমরা তোমাকে ওই লুনামিয়াতে এজন্যই নিয়ে গিয়েছিলাম যাতে আমরা তোমার ব্রেন ব্যবহার করে আমরা ক্লোইকে আবার ফিরিয়ে আনতে পারি এবং তারপর ক্লোইকে ইউজ করে মানুষের উপর বদলা নিতে পারি। তো সেই হিসেবে আমাদের উদ্দেশ্যও খারাপ ছিল, আমরা ভালো উদ্দেশ্যে তোমাকে নিইনি। তবে তারপরে অ্যাডোনিস বলে আচ্ছা ঠিক আছে, আমি যা করেছি তার জন্য এক্সট্রিমলি সরি, মানে পুরো একটা জাতি শেষ করে দিয়ে তার এক্সট্রিমলি সরি, মানে পৃথিবীর সবচেয়ে লেম একটা সরি ছিল এটা। তো যাই হোক, এরপর অ্যাডোনিস বলে চলো এখান থেকে আমাদের যেতে হবে। ওরা দুজন চলতে শুরু করে, কিন্তু তখনই পেছন থেকে ডোরোকা বলে তাহলে আমাদের দুজনের মধ্যে তো ঝামেলা সব শেষ হয়ে গিয়েছে তাই না, বলো বলো। অ্যাডোনিস বলে না না, এরকম কিছু না। তো এইভাবে ওরা ঝগড়া করতে করতে নিজেদের বাইকের দিকে এগোতে থাকে, কিন্তু যখন ওরা বাইকের কাছে যায় তখনই দেখতে পায় কেউ একজন ওদের বাইকের উপর বসে রয়েছে, আর সেটা ছিল হচ্ছে ওই শালা সিরোগাসি নাকি সিরোসাগি। আমি তো এতক্ষণ ভালো নাম বলছিলাম সিরোগাসি, কিন্তু অ্যাকচুয়ালি ওর নাম সিরোসাগি, সিরো বকরি। তো যাই হোক, ওরা তখন বলে এই তোমরা এত লাভ বাটের মতো প্রেম প্রীতি করো না, আমার অনেক হিংসা লাগে বুঝছো। আর ডোরোকা তখন যে বলে তুমি কে, তুমি এখানে কি করছো? তো সিরোসাগি তখন বাইক থেকে নেমে যায় এবং তার ম্যাজিক্যাল যে অনেকগুলো হাত রয়েছে, খুবই ইউনিক একটা পাওয়ার দেখানো হয়েছে এখানে, ওই হাত দিয়ে বাইকটা টুকরো টুকরো করে ফেলে। আর ওই টুকরো টুকরো বাইকের মধ্যে আমরা একটা রিফ্লেকশন দেখতে পাই, যেখানে সিরোগাসির একটা ম্যাজিক্যাল হাতের মধ্যে ওই কোনোসি ক্রিউ দুই বোন মানে দুই মেয়ের কাটা মাথা রয়েছে। আর সে বলে হাই, আমি সিরোসাগি আর আমি রেডিয়া এম্পায়ারের একজন ইম্পর্টেন্ট পার্সন, আর আমি এসেছি এখানে তোমাদের দুজনের মাথা নিতে। আর তখন অ্যাডোনিস বলে ও ফাইনালি, তাহলে আমি একজনকে পেয়ে গেলাম যে রেডিয়া এম্পায়ার থেকে এসেছে, আবার আমাকেও মারতে চায়। তো এর মানে আমিও কাউকে মারার সুযোগ পেয়ে গেলাম, খুবই ইন্টারেস্টিং। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো পরবর্তী এপিসোড খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেজন্য তোমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না, জাস্ট 24 ঘন্টা। আর আজকে আমার অফ-ডে ছিল, তবে তারপরে শুধুমাত্র তোমাদের জন্য আমাকে আজকে কাজ করতে হয়েছে। র্যান্ডম ভিডিও চ্যানেল বা সাইবেস420 আজকে আমি কাজ করতে পারিনি, সারা রাত ঘুম হয় নাই, সারা শরীরের অবস্থা খুব খারাপ, মাথা ব্যথা নিয়ে তোমাদের জন্য কাজ করলাম, কারণ গতকাল ভিডিও যায়নি। আজকের ভিডিও না দিলে একবারে হয়তো তোমরা বিরক্ত হতে আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।